বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করতে চাই, কিন্তু তার আগে আমি শুরুতেই প্রধান যে বিষয়টি আমরা দেখলাম আজকে, চীনের একটি প্রতিক্রিয়া আছে। ইরানকে সামরিক সহায়তা দেওয়ার যে অভিযোগ যুক্তরাষ্ট্র তুলেছে, তারই নতুন করে শুল্ক আরোপের যে হুমকি দিয়েছেন ট্রাম্প, তার জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র যদি একে অজুহাত হিসেবে ব্যবহার করে চীনের উপর অতিরিক্ত শুল্ক চাপাতে চায়, তবে চীন অবশ্যই এর দাঁত ভাঙা জবাব দেবে। ট্রাম্পের একটি বক্তব্য, তিনি বলছেন যে খুব শিগগিরই যুদ্ধ শেষ হয়ে যাবে, যুদ্ধবিরতি আর বাড়ানো হবে না। তিনি এবিসি নিউজকে বলেছেন, আমি তার বক্তব্যটি আর একটু উল্লেখ করতে চাই। এবিসি নিউজকে ট্রাম্প বলেছেন, আমি যুদ্ধবিরতি বাড়ানোর কথা ভাবছি না, এমনকি আমি এটাকে অপ্রয়োজনীয় মনে করি না। আপনারা সামনে দুটি চমৎকার দিন দেখতে যাচ্ছেন। ট্রাম্প বলেন, একটি চুক্তি হলে তা ইরানকে পুনর্গঠনের সুযোগ দেবে। দেশটির শাসন ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনার দাবিও করেছেন তিনি। যাই হোক না কেন, আমরা চরমপন্থীদের সরিয়ে দিয়েছি। এটাই ছিল ট্রাম্পের বক্তব্য। তিনি কি আসলে কি সরে আসতে চাইছেন ট্রাম্প? ধন্যবাদ আপনাকে। প্রথমত, ইরানে আক্রমণ করতে এসে আমেরিকা পরাজিত হয়েছে। আমেরিকা তার ইতিহাসের সর্বশক্তি নিয়োগ করেছে এই জায়গাটায়, এবং আমেরিকা এসেছে ভাড়ায় যুদ্ধ করার জন্য। মূল যুদ্ধটা আসলে ইসরায়েলের, এবং ইসরায়েলের পক্ষে এসে আমেরিকা দাঁড়িয়েছে। এই যুদ্ধের ভেতর থেকে একটা বিষয় পরিষ্কার হয়েছে যে ইসরায়েল একটা আর্টিফিশিয়াল স্টেট। ইসরায়েল টিকে আছে পুরোপুরি তাদের জ্ঞান, তথ্য প্রযুক্তি ইত্যাদি নিয়ে অনেক রকমের কথা আছে, কিন্তু যুদ্ধের মাঠে দেখা গেছে যে আমেরিকার সহযোগিতা ছাড়া ইসরায়েলের পক্ষে টিকে থাকা কোনোভাবেই সম্ভব না। এবং সে আরেকটা বিষয় দেখেছে যে এই মধ্যপ্রাচ্যে যদি মাতব্বরি করতে হয় ইসরায়েলের, তাহলে তার প্রধান চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে ইরান। সেই কারণে সে ইরানকে বারবার টার্গেট করছে, বারবার আক্রমণ করছে। এবং সে যাকে তার এই টিমের প্রধান হিসাবে বেছে নিয়েছে আমেরিকাকে, এবং ইতিমধ্যেই গত কয়েকদিন আগেও দেখা গেছে যে আমেরিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট তিনি বলেছেন যে নেতানিয়াহু নানাভাবে লবি করেছে, নানাভাবে কনভিন্স করার চেষ্টা করেছে যাতে এই যুদ্ধটায় আমেরিকা পুরোপুরি তাদের পাশে দাঁড়ায়। কিন্তু আমেরিকার একাধিক প্রেসিডেন্ট সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কিন্তু সে কিভাবে যেন ট্রাম্পকে এই প্রক্রিয়ার মধ্যে যুক্ত করে ফেলেছে। এবং ট্রাম্প শুধু নিজে যুক্ত হয়নি, তার আন্তরিকতার জায়গাটা বোঝা যায় যে এই প্রক্রিয়ায় সে তার জামাতাকে পর্যন্ত পাঠিয়ে দিয়েছে পাকিস্তানে, যে এই আলোচনার মধ্যে। অর্থাৎ ট্রাম্প প্রশাসনিকভাবে যেভাবে আমেরিকাকে ইসরায়েলের পাশে দাঁড় করিয়েছে, এমনকি তার পরিবারকে পর্যন্ত ইসরায়েলের রক্ষার জন্য এখানে নিয়ে এসেছে। আজকে সকালে যেটা দেখলাম যে হরমুজ প্রণালীতে আমেরিকার যে অবরোধ চলছে, সেই অবরোধটা সে পুরোপুরিভাবে এখানে কার্যকর করতে পারছে না। জাহাজ সেখানে চলছে, এবং ইরানের যে ইনিশিয়েটিভগুলো আছে সেগুলো ইরান কাজ করে যাচ্ছে। ইউরোপ ইতিমধ্যেই একটা ভিন্ন অবস্থান নিচ্ছে, এবং সে অনেকটা আমেরিকাকে বাদ দিয়ে হরমুজটাকে কিভাবে সচল রাখা যায় সেই প্রচেষ্টা করছে। তার মানে হচ্ছে ট্রাম্পের কাছ থেকে ইউরোপ, যে এর আগে যুদ্ধের ভেতরে সাড়া না দিয়ে সহযোগিতায়, এখন দেখা যাচ্ছে যে সে আমেরিকাকে তারা ত্যাগ করছে। এই যুদ্ধের ভেতর থেকে আমেরিকা যেমনিভাবে ইরানের কাছে পরাজিত হলো, এই যুদ্ধের ভেতর থেকে আমাদের জাতিসংঘ বা এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো, এগুলো যে আসলে কাগজে মাতব্বার এবং তারা নাক গলাতে আসে দুর্বলের কাছে, এটি প্রমাণিত হলো। এই যুদ্ধের ভেতর থেকে ইরানের যে সামরিক শক্তির যে ঈর্ষণীয় উন্নতি, এবং ইরান যে রিয়েলি একটা ফাইটটা দিতে পারে, এটি প্রমাণিত হলো। আর এই যুদ্ধের ভেতর থেকে প্রমাণিত হলো আমেরিকা নাই তো ইসরায়েল নাই। আমেরিকার সাপোর্ট ছাড়া, সহযোগিতা ছাড়া ইসরায়েলের পক্ষে 1 ঘন্টাও টিকে থাকা সম্ভব না। জি, চীন যেটি বলছে যে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা বলছে, যদি অতিরিক্ত নতুন করে যদি চীনের উপর শুল্ক আরোপ করা হয়, তাহলে সেটি দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এবং যুক্তরাষ্ট্র একটি বলছে যে চীনের গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করেই ইরান হামলাগুলো চালিয়েছে। এখানে আমেরিকার প্রবণতাগুলো আপনি দেখবেন। ওই যে কথা আছে না যে এটা
মারার আগে তার নামের একটা, কুকুরটাকে হত্যা করার আগে আপনি একটা তার নাম দিতে হবে। আমেরিকা পৃথিবীর যে সমস্ত জায়গাগুলোতে আক্রমণ করেছে প্রত্যেকটা আক্রমণের আগে সে একটা বক্তব্য হাজির করেছে। যেমন সাদ্দাম হোসেনকে কেন উচ্ছেদ করা হলো, যে তার কাছে প্রাণঘাতী অস্ত্র আছে, হত্যাকাণ্ডের গণবিধ্বংসী অস্ত্র। হত্যাকাণ্ডের পর সাদ্দামকে ফাঁসি দেওয়ার পর দেখা গেল যে সেটি ভুয়া ছিল, মিথ্যা ছিল, এবং আমেরিকার গোয়েন্দারাই সেটা স্বীকার করেছে। ভেনেজুয়েলার যে আক্রমণটা হলো, কি বলছে যে সেখান থেকে মাদক ঢোকে আমেরিকায়। তো আপনার প্রতিবেশী দেশ থেকে যদি মাদক আপনার দেশে ঢোকে, আপনি তাকে কি শুধুমাত্র দায়ী করবেন? আপনার যে সিকিউরিটি আছে, বর্ডার সিকিউরিটি, তারা যে ইফেক্টিভ না, তারা যে কাজ করছে না, আপনার দুর্বলতা আছে না? অথচ এই যে অজুহাতগুলো, এই অজুহাতগুলো তৈরি করে আমেরিকা, তার যাকে মনে হয় যে আমাকে একসময় ছাড়িয়ে যেতে পারে, আমাকে কোনো এক সময় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে, সেই জায়গায়। চীনের জায়গাটা প্রায় একই রকম। তার যে শুল্ক কূটনীতির ভিতর থেকে পৃথিবীর এক একটা দেশকে দাসত্বের শৃঙ্খলে বন্দি করে ফেলা, যেমন আমাদেরকে করে ফেলেছে আমাদের কতগুলো চুক্তির ক্ষেত্রে, যেটা দেখা যাচ্ছে যে আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হব এবং অনন্তকাল। এই জায়গাটা সে এখন চীনের উপরে, চীনের যে পক্ষ থেকে ওই যে অভিযোগটা করা হচ্ছে গোয়েন্দা বিমান দেওয়া, তার পক্ষে কোনো প্রমাণ কিন্তু হাজির করতে পারেনি। বাদী আমেরিকা নিজে, আবার বিচারকও সে। আপনি প্রত্যেকটা ঘটনায় দেখবেন সে অভিযোগ উত্থাপন করে, আবার সে নিজেই বিচার করে। চীনের ক্ষেত্রেও সেই ঘটনাটি ঘটছে। তবে আমার এই যুদ্ধের ভেতর থেকে চীন, রাশিয়া সহ তার মিত্র যারা, তারা আমেরিকার শক্তি, সামর্থ্য, গ্রহণযোগ্যতা এই বিষয় সম্পর্কে একটা ধারণা পেয়েছে যে আমেরিকা ক্রমশই একা হয়ে গেছে, আমেরিকার ডাকে এখন কেউ বেশি আসছে না। সুতরাং সেই জায়গাটায় আমেরিকা যদি এই জায়গাটায় চীনের সাথে মাতুব্বারিটা আবার করতে যায়, সম্ভবত চীন ওই যে দাঁত ভাঙা জবাবের কথা বলেছে, কতটুকু করতে পারবে জানি না, তবে একেবারে বিনা বাধায় সম্ভবত এবার ছেড়ে দেবে না। জি শরীফ ভাই, আমি আপনার কাছে আবারও আসবো। এই পর্যায়ে আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে আসতে চাই, কিন্তু তার আগে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে ইরানের হামলায় কমপক্ষে 17টি মার্কিন ঘাঁটি ও স্থাপনা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে তাদের অনেক সেনা মারা পড়েছেন, হামলার শিকার হয়েছে একাধিক মার্কিন দূতাবাস। এটি নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে। আরেকটি প্রশ্ন উঠছে যে আসলে আরবের যে বাদশারা আছেন, তারা আসলে যুক্তরাষ্ট্রকে তাদের অঞ্চলে ঘাঁটি গাড়তে দেওয়ার কারণটা কি? ধন্যবাদ। অনেকগুলো। এর আগে আপনার এখানে পেট্রো ডলার এগ্রিমেন্ট নিয়ে কথা বলেছিলাম। জি, সেখান থেকেই মূলত এই প্রশ্নটা আসছে যে সৌদি আরব যে তেল যেটা বিক্রি করবে সেটা মূলত ডলারে বিক্রি করবে। যে দেশই হোক না কেন তাকে এটা ডলারে কিনতে হবে। তাহলে তার এই যে চ্যালেঞ্জের জায়গাটা আসবে, যে ডলারে বিক্রি করতে চায় না এমন দেশ যদি সৌদিকে হুমকি দেয়, তাহলে কি হবে? তাহলে তার দুইটা প্রোটেকশন দরকার। একটা হলো ফিজিক্যাল সিকিউরিটি দরকার, তার এই যে তেলের স্থাপনাগুলো আছে এগুলোর প্রোটেকশন দরকার। দ্বিতীয়ত হচ্ছে তার গ্লোবাল ফাইন্যান্সিয়াল মার্কেটে তার সিকিউরিটি দরকার। তার যে মুদ্রাটা আছে এই মুদ্রাটা গ্রহণযোগ্য থাকবে কিনা, এই মুদ্রায় ট্রানজ্যাকশনের ভ্যালু সিস্টেম এসে কোথায় থাকবে না থাকবে, ডলার কোনো ফাইন্যান্সিয়াল ট্রাবল হলে ডলার দিয়ে সাপোর্ট দিতে পারবে কিনা, এরকম লট অফ ইস্যুজ এখানে তৈরি আছে। এর বাইরে যেটা করেছে কৃত্রিমভাবে আপনার গত কয়েক দশকে শিয়া সুন্নি একটা টেনশন তৈরি করেছে, এবং ইরানে তো একটা শিয়া মেজরিটি আছে, ইরাকে শিয়া মেজরিটি আছে, এবং অন্যান্য আরব দেশগুলো কিন্তু একটা সাইজেবল শিয়া পপুলেশন আছে, সৌদি আরবে আছে, বাহরাইনে, কুয়েতে, সব জায়গাতে আছে। এই শিয়া পপুলেশন এবং ইরান দ্বারা ব্যাকড হয়ে সৌদি আরবে ক্ষতি করতে পারে, তারপরে ক্ষমতা থেকে এই রাজা বাচ্চাদেরকে চ্যুত করতে পারে, এই রকম একটা টেনশন কৃত্রিমভাবেই আমেরিকাই হাইপ করেছে ওয়েস্টার্ন মিডিয়াতে, শিয়া সুন্নি টেনশন। তখন এই আমিরাত যেগুলো আছে, এই যে রাজা বাচ্চারা আছে, তারা অবভিয়াসলি তার তো ঘোড়ায় চড়ে আসে, মাটি কাইটা একদিন দেখে যে মাটির নিচে কেঁচো খুঁড়তে গিয়া তেল বাইর হয়ে গেছে, গ্যাস বাইর হয়ে গেছে, সাডেনলি সে বড়লোক হয়ে গেছে। আল্লাহ রসুলের হাদিসও আছে আপনার, যে শেষ জমানাতে আসবে যে লুঙ্গি পরে, ওই স্যান্ডেল পরে যারা হাঁটতো উঠে করে, তারা একসময় অনেক ধনী মানুষ হয়ে যাবে, মরুভূমির ভিতরে বিশাল অট্টালিকা হবে, কিয়ামতের লক্ষণের কথা বলা হয়েছে। তো এখন সেরকম অবস্থা হয়েছে, যাদের দাদারা আমাদের দেশে ভিক্ষা করতে আসতো, খুব বিখ্যাত ভিক্ষুক আছে কিন্তু আপনার, হজের মৌসুমে যারা যাইতো আমাদের অঞ্চল থেকে, তাদের ঠিকানা রেখে দিয়ে অন্য মৌসুমে তারা আবার বাংলাদেশে ভিক্ষা করতে আসতো এই আরব থেকে।
তো সেই ভিক্ষুকরা তো আজকে বিলিয়নিয়ার হয়ে গেছে সাডেনলি। এখন তার প্রোটেকশনের প্রশ্ন আসছে। আপনার বাসায় আপনি দরজা জানলা, তারপরে কলাপসিবল গেট, বাইরে দারোয়ান কখন রাখেন? যারা বস্তিতে থাকে তার তো দারোয়ান লাগে না, কারণ তার ঘরে চুরি করার মতো জিনিস নাই। সেই নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রকে এখানে ডেকে আনা হয়েছে বা জায়গা দেওয়া হয়েছে। মোটা দাগে এটা কারণ। দ্বিতীয়ত হচ্ছে ইসরায়েলের সাথে তার হস্টাইল নেইবার আছে। এখন সবসময় বলা হয়েছে যে ইসরায়েল যেহেতু তার টেরিটরি এক্সপান্ড করবে, বড় করবে, এইটা আরব বিশ্বে একটা টেনশন ক্রিয়েট করবে। তো টেনশন ক্রিয়েট করলে এটা যুদ্ধটা তো শুধুমাত্র চারপাশের প্রতিবেশীগুলোর মধ্যে থাকবে না, এটা অন্য অংশে জাজিরাতুল আরব অংশে যুদ্ধটা চলে আসবে। এই টেনশনটা রয়ে গেছে। তাহলে এইরকম বেশ কিছু কৃত্রিম টেনশন তৈরি করেছে, পশ্চিমারাই তৈরি করেছে। করে যেটা হয়েছে যে আপনার এখন মানে আমাদের তেলের অবস্থাটা দেখেন, যে আপনি প্রথমত হচ্ছে টেনশন তৈরি করেছেন যে আমার তেল নাই, আমার 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 পেট্রোল নাই, অকটেন নাই। তো সাডেনলি কি হয়েছে, ব্যাপক লাইন পড়ে গেছে। তো আপনি এখন গণমাধ্যমে আসতে তেল কেনা হচ্ছে না কেন, ডিজেল কেনা হচ্ছে না কেন, বেশি করে কেনা হচ্ছে না কেন? এর ভিতরে দেখেন টেন্ডার ছাড়া সরকার 2-3টা কোম্পানিকে কিন্তু 2-3 লক্ষ টন ব্যারেল আপনার আনার জন্য চুক্তিবদ্ধ করেছে। খুবই অখ্যাত কোম্পানি, যাদের ওয়েবসাইট পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছিল না। একটা ইংল্যান্ডে রেজিস্টার্ড, একটা সুইজারল্যান্ডে রেজিস্টার্ড। তাহলে এক্স্যাক্টলি সেম পলিটিক্স আর কি, সেম ফ্রেম, যে আপনি জনগণের ভিতরে ভয় তৈরি করবেন, টেনশন ক্রিয়েট করবেন, টেনশন ক্রিয়েট করে জনগণই আবার আপনার কাছে যারা বলতে এখন করণীয় কি, গ্রামের মাতব্বরের কাছে যায় যে ভাই এখন তাহলে করবো কি, হ্যাঁ ঠিক আছে তাহলে বিকাশ আছে, নগদ আছে, তুমি চিন্তা করিও না, তোমার মেয়ের বৃত্তির টাকা আমরা পাঠানোর ব্যবস্থা করতেছি আর কি। তো ঠিক এই ফর্মেটেই হইলো যে টেনশন ক্রিয়েট করে এখন সে আবার মাতব্বরি করতে আসে, সালিশিটা করতে আসে। তাহলে এবং দেখেন এই প্রত্যেকটা গালফ স্টেটের নিজস্ব কোনো মিলিটারি ক্যাপাসিটি নাই। ইভেন সৌদি রয়্যাল ফ্যামিলির প্রোটেকশনের দায়িত্ব হচ্ছে পাকিস্তানি মিলিটারির। সাবেক একজন সেনাপতি জেনারেল রাহেল শরীফ এই ফোর্সের এখন প্রধান। বাংলাদেশেরও দেখবেন অনেক অফিসার, অনেক সোলজার কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গাতে চাকরি করে এবং তাদেরকে মানে অ্যাসাইনমেন্টে মিশনের মতো করে নেওয়া হয়। তারা বাংলাদেশ থেকে ধরেন 100 অফিসার নেবে, 500 সোলজার নেবে, এরকম মার্সেনারি বিজনেস কিন্তু আমাদের দেশগুলোর সাথে ইনভলভ তারা। তাহলে এগুলো এমন রাজ্য অথবা রাষ্ট্র যেটা আসলে পলিটিক্যাল সায়েন্সের ভাষায় রাষ্ট্র হওয়ার যোগ্য না। রাষ্ট্র হওয়ার জন্য তো কিছু শর্ত লাগে না, এই শর্তের মধ্যে এগুলো পড়ে না। এগুলো ব্রিটিশরা যখন সেই 1920s আপনার শাইক স্পিকার এগ্রিমেন্ট থেকে বেরোয় আসে, যে এইগুলোকে যে দখল করলো ফ্রান্স এবং ব্রিটেন মিলে, এগুলো যখন স্বাধীনতার প্রশ্ন আসছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, যে কলোনিগুলোকে সে ছেড়ে দেবে, এটার দায় অনেক বেশি হয়ে গেছে, তো সে সম্পদটা এক্সট্রাক্ট করবে, রিসোর্স এক্সট্রাক্ট করবে উইদাউট এনি রেসপন্সিবিলিটি। তো এগুলোকে এমন একটা হালে ছেড়ে দিছে যেই হালে এই টেরিটরিটা আসলে স্টেট হইতে পারবে না। এই জন্য দেখেন তার নামগুলো রেখে দিয়েছে, সে রাষ্ট্র না, সে আমিরাত, সে কিংডম, রাজ্য, ছোট ছোট ক্ষুদ্র প্রিন্সলি স্টেটের মতো আর কি। তো সেখানে সে রাষ্ট্র হয়নি। রাষ্ট্র মানে কি, আপনি আপনার সভরেন্টির প্রোটেকশন করতে পারেন কিনা, আপনার স্টেট হওয়া মানে কি, আপনি সভরেন কিনা, আপনার সভরেন্টি আপনি ধরে রাখতে পারেন কিনা, নিরাপত্তা দেওয়ার, জনগণকে দেবার সক্ষমতা আপনার আছে কিনা, সেটা তো নাই আপনার। সো সেই জায়গাতে পশ্চিমারা, ব্রিটেন, আমেরিকা, এরা গত প্রায় শতখানেক বছর ধরে এই বাস্তবতাটা, এই সিকিউরিটি তারা ডেলিভার করছে শুধুমাত্র নিজেদের পলিটিক্স করবার জন্য। এক দেশের সাথে, এক রাজার সাথে আর এক রাজার ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে টেনশন ক্রিয়েট করে রিসোর্স এক্সট্রাক্ট করা এবং সিকিউরিটি প্রোটোকল দেওয়া। এক্স্যাক্টলি তাই হয়েছে আপনার এখন। এই টেনশনগুলোই হচ্ছে মূল জায়গা যে কারণে আপনার এই ঘাঁটিগুলো করতে হয়েছে। এবং এর আপনার মনে আছে যে 9/11 হওয়ার আগে ওসামা বিন লাদেনের প্রচুর বক্তব্য আসতো এবং দেখবেন যে লাদেন কেন মানে খেপসে বলে ধরা হয়, মানে বলা হচ্ছে যে সৌদি আরবে আমেরিকান ঘাঁটিটা ওখানকার আলেম ওলামায়ে কেরামরা কখনো মেনে নিতে পারে নাই। এটা পুণ্যভূমি মুসলমানদের ধরে নেওয়া হয়, সেরকম একটা জায়গায় তারা এসে ঘাঁটি গেড়েছে। এই বিষয়টাই হচ্ছে ট্রিগার পয়েন্ট ছিল। এই ট্রিগার পয়েন্টের সাথে আমেরিকানরাও জড়িত, সিআইএও জড়িত, এবং এটা দিয়ে অনেক রাজনীতি তারা 20 বছর 30 বছর ধরে করেছে। করে তারা গত 2-3 বছর আগে অফিসিয়ালি এই ওয়ার অন টেররের পলিসি উইথড্র করছে। তাহলে এখন এইটা আমাদের মতো দুর্বল দেশগুলোর জন্য তো একই সিচুয়েশন। ওই যে বলছে না যে বাংলাদেশে যদি কেউ অ্যাটাক করে আয়াতুল কুরসি পড়া ছাড়া নাকি কিছু করবার নাই, অথচ সেখানে আমরা হাজার হাজার $5 বিলিয়ন প্রতি বছর খরচ করতেছি। তাহলে আমাদের আর্মড ফোর্সেস, তার অস্ত্র, মেশিনারি, টেকনোলজি, মডার্নাইজেশন, সেগুলো আসলে কি হচ্ছে, আমরা কি কিনতেছি?
তো একই প্রশ্ন, যেই প্রশ্নের কারণে আপনি বলছেন যে আমেরিকার ঘাঁটি কেন ওখানে, বাংলাদেশেও তো কয়দিন পরে আমার সভরেন্টি ডিল করবার জন্য অন্য দেশের ঘাঁটির প্রয়োজন হতে পারে, এবং ইতিমধ্যে তো আলোচনা চলছিল। আইপিএস এর ব্যানারে আমেরিকা ঘাঁটির জন্য আলোচনা করছে না এখানে বাংলাদেশে। তারা কি কেন বলছে এটা? কারণ বলছে তোমার এখানে সিরিয়াস জিওপলিটিক্যাল থ্রেট আছে, আমরা তোমাকে প্রোটেকশন দেবো চায়না থেকে এবং অন্যান্য দেশগুলো থেকে। একই সিচুয়েশন, এই টেনশন ক্রিয়েট করে প্রোটেকশনের নামে বেস ক্রিয়েট করা। 100-র উপরে আমেরিকান বেস বিভিন্ন দেশে আছে। জি,